এগুলো কি? কি করলেন আপনি আমার সাথে? সাথী যেন মুখের ভাষা হারিয়েছে। যে ভয়টা সে পেয়েছিল সেই ভয়টা বাস্তবায়িত হয়েছে। তবে পিহুর এমন রূপ সাদির কল্পনায় ছিল না। সাদিকে চুপ থাকতে দেখে পিহু দ্বিগুণ রেগে সাদির কলার ঝাঁকিয়ে বলে ওঠে, বেঈমান! আমার সরলতার সুযোগ নিতে লজ্জা করলেন আপনার? ছি! কিভাবে পারলেন আপনি? সাদি দেয়ালে থাকা ঘড়ির দিকে এক পলক তাকালো। মোবাইল ভাইব্রেট হচ্ছে তার। এর মানে হসপিটাল থেকে কল আসছে। এদিকে পিহুকে কি বলবে খুঁজে পাচ্ছে না। বলার কিছুই নেই। সে যেটা করেছে সেটা পিহু কখনো সহ্য করবে না। এটা সাদি জানে। সাদিকে অন্যমনস্ক দেখে পিহু সাদির বুকে এক ধাত দিয়ে ধাক্কা দিতেই সাদি নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার কলার ছাড় পিহু, আমার তাড়া আছে। আগে আমার প্রশ্নের উত্তর দিন। এতটা অমানুষ কি করে হলেন আপনি? কি হচ্ছে কি? কি পেয়েছেন আমায়? আমার সরলতার সুযোগ নিয়ে কি করলেন এটা? বিশ্বাসঘাতক বেঈমান! মির্জাফরও আপনার চেয়ে ভালো। ছি! পিহু আমাকে ছাড়, আমার হসপিটালে যেতে হবে। একজনের জীবন বাজি আছে, এমার্জেন্সি যেতে হবে, ছাড়। আমার জীবন নষ্ট করে আরেকজনের জীবন বাঁচাতে লজ্জা করে না আপনার? সাদির কলার ঝাঁকিয়ে বলে পিহু। লাস্ট বার বলছি, কলার ছাড়, আমাকে যেতে দে। ভালো হবে না কিন্তু, আমি ফিরে এসে সব বলবো। কি বলবেন আপনি? বিশ্বাসঘাতক! সাদির রাগের মাত্রা যেন ছাড়িয়ে গেল। এক ঝটকায় পিহুকে নিজের থেকে ছাড়িয়ে ফেলল। পিহু কিছু দূর সরে গেল টাল সামলাতে না পেরে। সাদি মেঝে থেকে কাগজটি তুলে ভাঁজ করে পকেটে পুড়তে নিয়ে বের হবে। তখনই পিহু আবার পিছন থেকে ঠাস করে কাগজটা টেনে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দিল নিমেষে। সাদি পিছু ঘুরে এক পলক সেদিকে তাকালো। ইতিমধ্যে আতিয়া বেগম সাদির দরজায় এসে দাঁড়িয়েছেন। তিনি মূলত পিহুর চিল্লানোর আওয়াজ শুনে এসেছিল এখানে। মনে করেছিল সাদি তাকে আবার মেরেছে। তবে এসে এখনও বুঝতে পারেনি কি হয়েছে। আতিয়া বেগমের সামনেই সাদি পিহুর গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসায়। চরগুলো এত জোরে পিহুর গালে লাগে যে সাথে সাথে পাঁচ আঙুলের ছাপ বসে যায়। সাদির আগে গর্জে উঠে বলে, এটা তুই কি করলি? পিহু চোখে পানি নিয়ে গালে হাত দেওয়া অবস্থায় রাগী কণ্ঠে বলে, যা করেছি ভালো করেছি। কেন করলেন আপনি এমনটা? আমার জীবনটা নষ্ট করে দিলেন। ছি! সাদি ঠাস করে আবার পিহুর গালে চড় মারে। এবার পিহু কেঁদে ফেলে। কষ্টে বুক ফেটে কান্না চলে এলো তার। সাদি পিহুর চোয়াল শক্ত করে চেপে ধরে। আতিয়া বেগম নিজেই কেঁপে উঠেছেন। সাদি গর্জে উঠে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় আমার সাথে মুখে মুখে তর্ক করার? কি বললি তুই? বিশ্বাসঘাতকতা করেছি আমি? হ্যাঁ, করেছি আমি। তোর কি? আমার যা ইচ্ছে তাই করব। তোর এটা ভাবার সাহস কি করে হলো? ছোট থেকে যে গাছ আমি যত্ন করে বড় করলাম, সেই গাছের ফল অন্যজন ভোগ করবে? তোকে বিয়ে করেছি, তুই আমার বউ। শেষ, মানবি কি মানবি না তোর ব্যাপার। সাদি আর কিছু বলতে পারল না। তার আগেই তার গালে ঠাস করে জোরে চরের আঘাতের শব্দ হলো। সাদির সাথে সাথে পিহুরও চোখ বড় বড় হয়ে গেছে। সাদি অবাক হয়ে বলে উঠল। তুমি এখানে? সাদি অবাক হয়ে আতিয়া বেগমের দিকে তাকিয়ে আছে। এই প্রথম আতিয়া বেগমের হাতে এমন চর খেলো। সাদি যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সাদি কিছু বলতে যাবে, তার আগে আতিয়া বেগম কঠিন গলায় বলে উঠল, কি বললি তুই এটা? কেন করলি এটা? বিবেক বাড়ল না এমন একটা কাজ করতে তোর? সাদি চুপ থাকলো না। এই প্রথম সেও মায়ের উপরে কথা বলল। রাগী কণ্ঠে বলে উঠল, কি করেছি? ওকে বিয়ে করেছি আমি, বউ হিসেবে গ্রহণ করেছি, এতে ভুল কি আছে? ভুল নেই মানে? মেয়েটার অনুমতি ছাড়া ওকে বোকা বাঁধিয়ে ওকে তুই বিয়ে করলি? প্রথমত আম্মু, তুমি কিছু জানো, আর দ্বিতীয়ত আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আতিয়া বেগম ছেলের এমন ভাবলেশীন কথায় চটে গেলেন বেশ। চোখ মুখ শক্ত করে নিলেন। কান্নারত পিহুকে বুকের সাথে জড়িয়ে নিল মমতার সাথে। তারপর সাদির উদ্দেশ্যে বলে উঠল, তোর বাবা জানলে তোকে ছেড়ে কথা বলবে না। একবার তো ভুল করেছিস, আরও একবার ভুল করেছিস। তোর কি বিবেক বুদ্ধি নেই? ভেবে পাচ্ছি না আমি। তোর আব্বু তোকে বাড়ি থেকে বের করে দিবে একেবারেই। মায়ের কথার পিঠে আর কিছু বলার ইচ্ছা না থাকলেও সাদি আর চুপ রইল না। শব্দ ফাঁস হয়েই গেল। তাহলে একটু খারাপ হলে ক্ষতি কি? এই খারাপের মধ্যে সত্যি প্রকাশ হলে? সাদি রাগী কণ্ঠে বলে উঠল, তো দাও বের করে, আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি। আমি এখানে না থাকলে আমার বউকেও রাখবো না।
সাদির কথায় পিহু আতিয়া বেগমের ঘাট থেকে মাথা তুলে কপাল কুঁচকে গলা নেড়ে বলে উঠল, কে আপনার বউ? আমি এ বিয়ে মানি না। পিহু কথাটা বলা মাত্রই সাদি এক টান দেয় পিহুর বাহুতে, সাথে সাথে ছিটকে সরে যায় আতিয়া বেগমের কাছ থেকে। পরপরই আবারও গালে ঠাস করে থাপ্পড় পড়ে পিহুর। পিহু এবার পড়ে না, সাদি বাহু ধরে আটকে নেয়, তবে মাথার ভেতরে চক্কর দিতে শুরু করে। আতিয়া বেগম অবাকের উপর অবাক হচ্ছেন নিজের ছেলের কর্মকাণ্ডে। সাদি পিহুর ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! এই বিয়ে মানবি না মানে কি? তুই মানা না মানার কে? তুই বলেছিলি তোর জীবন আমি নষ্ট করেছি, তাই আজ বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়েছি কাগজে কলমে। তবে তুই মানিস আর না মানিস, মুখে কবুল বলে তোকে বিয়ে করব আজই। প্লিজ স্টপ আম্মু। কি ভাবছে ও? একটা 4 বছরের মেয়ে যখন বলেছিল আপনি আমাকে বিয়ে করবেন ভাইয়া, তখন অবাক হলেও আমি কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব, করেছি। কি আজে বাজে বকছিস? মাথা খারাপ হয়েছে তোর? সাথে নিজের চুল খামচে ধরল 2 হাত দিয়ে। চোখের শিরাগুলো লাল বর্ণ ধারণ করেছে। সাথী পাগলের মতন পাশে থাকা বুট শেল্পে কয়েকটা ঘুষি দিয়ে বলতে শুরু করে, হ্যাঁ আম্মু, আমি পাগল, আসলেই পাগল। আজ তোমরা জেনেছো, কাল পুরো পৃথিবী জানবে। কেন জানবে? শুধু আমার এই পাগলামির জন্য। কখনো জিজ্ঞাসা করেছো আমি কি চাই? করনি, শুধু চাপিয়ে দিয়েছো। এই যে মেয়েটাকে দেখছো, সেই 11 বছরের কিশোর বয়স থেকে ওকে হৃদয়ে আবদ্ধ করে রেখেছি। সেদিনও বলেছিল আমায় বিয়ে করবে, আমিও ওর কথায় সায় দিয়েছিলাম। তবে তোমাদের সব কিছু চাপিয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে প্রাণবন্ত আমিটা গম্ভীর হয়ে উঠলাম। আর এই মেয়েটা আমাকে ভয় পেতে শুরু করলো। কেনই বা পাবে না? হুটহাট রেগে যাওয়া স্বভাব আমার, আর ওর সাথে কথা বলতে গেলেই ও কেঁদে দিত। তাই আমার রাগ হতো, ওকে মারতাম। একসময় চরম ভুল করলাম, ওর থেকে দূরত্ব বাড়াতে আমি ফারজুর সাথে সম্পর্কে গেলাম। কি হলো? আমাদের সম্পর্ক হলো না, বরং এই মেয়েটার জীবনে কলঙ্কের দাগ লাগিয়ে দিলাম। সাদি একটু থামল। আতিয়া বেগম চুপ করে সাদির কথা শুনে যাচ্ছে। পিহুও মাথায় হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো শুনছে নয়তো না। সাদি জোরে একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, আমি জানতাম এই ভুলের ক্ষমা হয় না, আর ওর সামনে থাকা মানে ওর মনে আরো ভয়ের জন্ম দেয়া। তাই সে রাতেই পাড়ি জমিয়েছিলাম কানাডায়। 3 বছর বেশ কেটেছিল, মনে পড়েনি বেশি। তবে সেদিন প্রথম দেখার পর আবারও পুরনো ক্ষত জেগে উঠেছে। আবার আবার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এসব ভাবার মাঝেই জানতে পারি মাফ করে দিও আম্মু, আর বলতে পারবো না। আমি চাই না আমার স্ত্রীর অন্য জায়গায় রিলেশন সম্পর্কে কিছু বলতে। তবে ছেলেটার নাম নাবিল, আর এই বিয়ে করেছি যাতে ও নাবিলের না হয়। পিহু আমার মানে আমার, অনলি স্বাদীর। এবার যা বলার বলতে পারো। তবে ওকে আমি 3 কবুল পড়ে পরিপূর্ণ বউ হিসেবে মেনে নিব, আজ যেভাবেই হোক। তুমি আর কিছু বলবা? আর না বললে আব্বুর কাছে গিয়ে আমি সব বলবো। আর আব্বু না মানলেও আমি ওকেই বিয়ে করব। সাদির কথা থামতেই দরজার ওপাশ থেকে ইলিয়াস চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আমাকে কিছু বলা লাগবে না, আমি সব শুনেছি, যা হবার হয়েছে। আমি কাজী দেখেছি, কালেমা পরিয়ে দিয়ে যাবে, এক্ষুনি চলে আসবে। এই সময় যেন ইলিয়াস চৌধুরীকে কেউ আশা করেনি এখানে। আতিয়া বেগম ও সাদি একসঙ্গে অবাক হয়ে বলে ওঠে, তুমি এখানে? তোমাদের কথা কাটিয়ে সময় এসেছি, আর এসেছি ভালোই হয়েছে। আমিও চেয়েছিলাম সাদির সাথে পিহুর বিয়েটা হোক, যেভাবেই হোক। আমি ভেবেছিলাম আমার ছেলে রাজি হবে না, তবে আমি ভুল, সাদি রাজি হয়েছে। তবে আল্লাহ যাহা করেন ভালোর জন্য করেন। সকলের কথার পিঠে ক্লান্ত পিহুর মুখ দিয়ে আর কথা আসে না, গাল ফুলে গেছে তার। তবে এখানে কে কি বলেছে কিছুই বোঝেনি, শুধু তাকিয়েই যাচ্ছিল। কানের ভিতরে শাঁ শাঁ শব্দের কারণে মাথা যন্ত্রণা হচ্ছিল তার। জেগে থেকেও কেমন ঘুমিয়ে গেছিল। বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা 12টায়। তখন সাদি পিহুর মৌখিক বিবাহ সম্পন্ন হয়। সাদির কাছে সব ঠিক থাকলেও পিহুর কাছে সব ঘোলাটে। সুইসাইডের মতো বিভৎস চিন্তা এসে ভিড়ছে তার মাথায়। তবে শরীর বড় ক্লান্ত। সাদি কাজীকে দিয়ে বিয়ের তারিখটা ঠিক করে নেয়, কাগজে 25/1/2025। পিহু ক্লান্ত শরীর নিয়ে সাদির ঘরেই ঘুমিয়ে পড়ে। পরক্ষণে সাদি এসে দাঁড়ায় ঘুমন্ত পিহুর মাথার কাছে। আজ হসপিটালে গেল না, তবে মেয়েটাকে নিজের করে পেল, একান্তই তার করে, শুধু তার। হঠাৎ রিক্সাওয়ালার ডাকে পিহু বাস্তবেই ফিরে আসে, সাথে বেশ ভরকেও যায়। রিক্সাওয়ালা একটু কাঠখোট্টা সরেই বলে ওঠে, এই যে আফা, কখন দে ডাকতাছি, নাম্বার
ইচ্ছা নাই নাকি আজব ব্যাপার। পিহু কিছু না বলে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের সামনে আসতে দারোয়ান গেট খুলে দেয়। পিহু হাঁটতে শুরু করে সরু রাস্তা দিয়ে, যেটা সোজা বিল্ডিংয়ের পার্কিংয়ের দিকে গিয়ে থেমেছে। পিহু সেখান থেকে ঘুরে সিঁড়ি বেয়ে নিজের ফ্ল্যাটের দিকে যেতে শুরু করলো, এক পা করে। নাবিলের জীবনটা কেমন হতাশায় ভরে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় পাগল। চুলগুলো বড্ড এলোমেলো, বেশ বড় বড় হয়ে গেছে। সারা দিন হাসতে থাকা ছেলেটা এখন কেমন সারা দিন মনমরা হয়ে পড়ে থাকে। কিচ্ছু ভালোও লাগে না ওর। আজকেও কলেজের সামনে থেকে বাড়িতে ফিরেই ঘরের ভিতরে সেই যে ঢুকেছে, আর বাইরেও আসার নামগন্ধ নেই। হাজার ডাকলেও কথা শোনে না। সিগারেটের আগুনে নিজের লালচে ঠোঁটের কিছু মাসের তফাতে কালচে পোড়া করে ফেলেছে। কেমন ছন্নছাড়া হয়ে গেছে ছেলেটা। আগের মতো কলেজের মাঠে আর আড্ডা দেয় না। একজনকে নিজের করে পাওয়ার জন্য নিজের অপছন্দ থাকা সত্ত্বেও বাবার ব্যবসার ভার সামলানো সেই ছেলেটার এখন আর খোঁজ নেই। পুরো বন্দিমহল নাবিল নামক এক যুবককে প্রতি মুহূর্তে মনে করলেও নাবিলের মনে সেই সপ্তদোষী বিহুরানির বাস। খুব ভালোবাসে তাকে। নাবিল কখনো বিশ্বাস করতো না ভালোবাসা কাঁদায়, তবে আজ তিলে তিলে উপলব্ধি করতে পারছে সে। যাকে নিয়ে ছোট্ট একটা সুখের কুঁড়ে ঘর বাঁধার ইচ্ছে ছিল, সে আজ অন্যের ঘর সুখে ভরিয়ে দিচ্ছে। নাবিলও চেয়েছিল তাদের একটা ছোট্ট সংসার, তবে বিধাতা হয়তো সেটা আর ভাগ্য পর্যন্ত লেখেনি। নাবিলের মা নাবিলকে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে নাবিলের দরজার সামনে এসে দাঁড়ায়। ছেলেটার কষ্ট তাকেও পীড়া দেয়, তবে যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। তিনি পিহুকে আগে না দেখলেও ছেলের জন্য বাধ্য হয়েছেন পিহুকে দেখতে। বেশ মানাতো দুজনকে। নাবিলের মা ঘরের দরজায় ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। সঙ্গে সঙ্গে মহিলাটির চোখ বড় হয়ে যায়। সেই সাথে জোরে বলে ওঠে, নাবিল। নাবিল জ্বলন্ত সিগারেট চেপে রেখেছে বাম হাত দিয়ে, ডান হাতের তালুতে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চোখের চারপাশে লালচে হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা কেঁদেছে খুব। আচ্ছা, পুরুষ মানুষ কি কাঁদে? হয়তো কাঁদে প্রিয় মানুষ হারানোর জন্য। মৃত্যুর চেয়েও বেশি কষ্ট লাগে যখন নিজের প্রিয় মানুষ চোখের সামনে অন্য কারোর হয়ে থাকে। নাবিলের মা এসে তাড়াহুড়ো করে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলল জানালার গ্রিল দিয়ে। নাবিলকে একটা চড় বসালো। তার নিজেই চোখের পানি ছেড়ে দিয়ে নাবিলের মুখ নিজের দুই হাতের আঁচলায় নিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, এমন হয়ে যাচ্ছিস কেন বাবা? দুনিয়াতে মেয়ের কি অভাব পড়েছে? ওর মতো শত শত মেয়ে আছে, এর চেয়ে ভালো ও একটা নষ্টা মেয়ে। আর কিছু বলার আগেই নাবিল নিজের মায়ের হাত ঝাড়া মেরে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলে উঠল, ওরে নিয়ে একটা কথাও বলবা না। ও আমার সব, আমার বেঁচে থাকার একমাত্র আশা ও। আমি অপেক্ষা করব। মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। তুমি ঠিকই বললে, পিহুর মতো আরও মেয়ে আছে, কিন্তু তুমি তো জানো পিহু তো আর নেই। ও তো একজনই। ওর মতো দিয়ে কি হবে আমার? ওকেই লাগবে। কিন্তু নাবিল এবার দ্বিগুণ গর্জে উঠে বলে, লাস্ট টাইম মাফ করেছি। ওকে নিয়ে যদি আর বাজে কথা বলো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওকে আমি আমার করবই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমারে, মিলিয়ে নিও। আর আমি যে চ্যালেঞ্জ নেই তা পূরণ করি। বলেই নাবিল রুম থেকে বেরিয়ে গেল হন হন করে। একটু আগে কান্নারত থাকা ছেলেটার চোখে এখন ক্রোধ বিদ্যমান। নাবিলের মা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সে কি বলল আর তার ছেলে কি বলল? আচ্ছা, নাবিল কি করবে? কোনো বড় ঝামেলায় পাকাবে না তো? পাগলামি বেড়ে যাচ্ছে। এই বলে নাবিলের মা জেরিনের ফোনে ভোট দিল, সব বকার জন্য। বাড়ির বারান্দায় বসে আছে জেরিন। পরনে কাঁচা হলুদ রঙের থ্রি পিস। মাত্র গোসল সেরে এসে বারান্দায় কড়া রোদে চুল শুকাতে ব্যস্ত সে। মনে হাজারো প্রশ্নের ঘুরপাক, বিশেষ করে সেই অচেনা চিঠিওয়ালাকে নিয়ে। অচেনা বললে ভুল হবে, সে তো চিনত ছেলেটাকে। তবে এখন কল্পনা করলেও গা শিউরে ওঠে। একটা মানুষ কতটুকু খারাপ হতে পারে! ছি, জেরিনের বাড়িতে থাকতেও ভয় করে। কখন না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়। ছেলেটা যত দেখছে তত অবাক হয়েছে। শ্যামলা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে একটা লাল তিল। জেরিন যদিও শিওর ছিল না ওই ছেলেটাই দোষী, তবে সেই দিনের চিঠিটা পড়ার পর জেরিনের আত্মা বেরিয়ে আসার মতো হয়েছে।
যদিও সেদিন এই কথা কাউকে বলেনি। বলবেই বা কী করে? চিঠিতে স্পষ্ট লেখা আছে যেন কাউকে না বলি। সেদিন ভাবতে লাগলো সেদিনের কথা, যেদিন চিঠিটা তার হাতে এসে পৌঁছেছিল 37 বারের মতো নতুন এক চিঠি। এই আধুনিক যুগে চিঠি দেয় কে? তবে ছেলেটা জেরিনকে চিঠি দেয় সব সময়। ফ্ল্যাশব্যাক। রোজকার মতো আজও জেরিন জ্যামে রিকশায় বসে আছে। ঠিক তখনই প্রতিবারের মতো একটা বাচ্চা ছেলে এসে জেরিনের হাতে চিঠি দিয়ে বলল শেষ চিঠি, সাথে একটা কালো আতপোড়া গোলাপ। জেরিন বেশ অবাক হয়েছিল, তবে জেরিন চেয়েছিল এগুলো প্রমাণ হিসাবে দিতে, কারণ সেই সবচেয়ে বড় প্রমাণ সব কিছুর। জেরির মনে অনিচ্ছা থাকা সত্ত্বেও চিঠিটা খুলল, আর চিঠি দেখে বোঝা যাচ্ছে বেশ যত্ন নিয়ে লিখেছে, তবে ধূসর কাগজে। জেরিন মনে মনে পড়তে শুরু করলো চিঠিটা। প্রিয় জেরি, ওহ আর জেরি না, অনলি মাই লাভ। আশা করি ভালো আছো। আমার চিঠি পেয়ে বেশ আনন্দিত। আনন্দ পাবেই বা না কেন, এই চিঠি তো প্রমাণ, তাই না পাখি? তবে চিন্তা করিও না, আজকে চিঠি আনন্দের না, তবে বেশ মজার। তুমি খুব বড় ভুল করেছো জেরি। একটু চোখ বন্ধ রাখলেই কি হতো? জাস্ট তোমাকে ভালোবাসি বলেই ছেড়ে দিয়েছিলাম আমি, নয়তো সবার মতো তুমিও যাইতে। আর যাই হোক, যদি আমাকে নিয়ে তুমি কোনো প্রমাণ দাও পুলিশের কাছে, তাহলে তোমার অতি প্রিয় পিহু রানী আর তোমার পরিবার খালাস করে দিব। বা তোমাকে সাবধানে থাকিও, আর এই চিঠির কথা কাউকে বলিও না, বললে বিপদ বাড়বে তোমার। ইতি LFS। চিঠিটা সামান্য হলেও জেরিন ঘামতে শুরু করলো, হাত কাঁপা শুরু হয়ে গেল। এই IFS-এর মানে সে জানে না। অনেকবার পেয়েছে এই চিঠিতে, তবে হাজার খুঁজেও পায়নি এর মানে। হঠাৎ ফোনের বিরক্তিকর শব্দে জেরিনের ধ্যান ভেঙে গেল। বারান্দা থেকে উঠে ঘরের দিকে ছুটল ফোন নিতে। পিহু নিজের ফ্ল্যাটের সামনে এসে দরজার লক খুলে ভিতরে প্রবেশ করলো। এই ফ্ল্যাটটা তার বেশ মনের মতো, হবে নাই বা কেন। দুটো বড় বড় ঝুল বারান্দা, 3টে বড় বড় বেডরুম, কিচেন, ডাইনিং সব বড় বড়। আর সব থেকে বড় কথা, এটা হলো পিহুর ফ্ল্যাট। নিজের পুরোটাই নিজের। যদিও সাদি পিহুর নামে কিনেছে, তবে পিহুর এটা ভালো লাগে, তারও একটা নিজের ঘর আছে। পিহু ভেতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। সাদির রুমে উকি মারল একটু, এখনও ঘুমিয়ে সে। পিহুর চোখ গেল তার বিছানার পাশের দেয়ালে টাঙানো তাদের পরিবারের ফটো ফ্রেমে। কত সুন্দর হাস্যোজ্জ্বল একটা পরিবার। যদিও পিহুর ঠোঁটে সেদিন ছিল মিথ্যা হাসি, তবুও সবার কথা ভেবেই হেসেছিল। কেউ দেখলে বুঝতে পারবে না ছবিটা পিহুর বিয়ের পরের দিন সকালে তোলা। পিহু হয়তো কখনোই বুঝতে পারেনি এমন ছবি আর ওঠানো হবে না একসাথে। পিহু এক পা করে এগিয়ে যায় ছবিটার দিকে, চোখ দিয়ে পানি পড়ছে তার। ছবির সামনে গিয়ে আস্তেই করে স্পর্শ করলো ছবিটায়। বুকের ভিতরে কেমন জানি কেঁদে উঠল সাথে সাথে। পিহু ভাবতে লাগলো সেই দিনকার কথা। ফ্ল্যাশব্যাক। এমনিতেই পিহুর মন মেজাজ ভালো নেই, তার উপরে ফিজিক্স টিচার কল দিয়ে বলেছে আজকে কোচিংয়ে এক্সাম নেবে, আর অ্যাবসেন্ট করলে কলেজ থেকে নাম্বার কাটবে। বেলা গড়িয়ে দুপুর 2:30। পিহুর কোচিং শুরু 4:30। পিহু এখনই নেমেছে উপরের থেকে। পরনে হালকা গোলাপি রঙের একটা গাউন, অন্যটা গলা পেঁচিয়ে নিয়েছে, কাঁধে কলেজ ব্যাগ ঝুলছে। সিঁড়ি দিয়ে নামতে পিহুর চোখ গেল সোফায় বসে থাকা 3 জনের দিকে। বেশ পরিপাটি সবাই। একটু আগেই এই জামাটা আতিয়া বেগম দিলেন তাকে পরার জন্য, যদিও পিহুর পছন্দ হয়েছে বলে পড়েছে। পিহু সিঁড়ি দিয়ে নামতেই সোফা থেকে ইলিয়াস চৌধুরী পিহু বলে ডেকে উঠল। পিহুও চুপচাপ তার কাছে গিয়ে দাঁড়াতেই সাদি একটা সেলফি স্ট্যান্ডে তার ফোন রেখে টাইমার সেভ করে এলো। পিহু কিছু বুঝে ওঠার আগেই পিহুকে সাদির পাশে বসিয়ে দিয়ে হাসতে বলল। পিহু হাসল, সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠে ছবি উঠে গেল। আজ পিহুর সাদির উপরে রাগ নেই, কারণ সাদি কাল রাতেই তাকে বলে আজ কাজী অফিসে গিয়ে ডিভোর্স করিয়ে নাবিলের সাথে বিয়ে দিয়ে দেবে বলেছে নিজে দাঁড়িয়ে থেকে। যদিও এই বিয়ের চুক্তি অন্যরকম ছিল, তবে সাদি বলেছে দাঁড়িয়ে থেকে সব ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেবে। সেই জন্য হাসিটা মানানসই হয়েছিল। সাদি মোবাইল নিয়ে বেরিয়ে যেতে গিয়েও কী মনে করে যেন ফিরে এলো। কেমন জানি মনের ভিতরে অশান্তি হচ্ছে তার, হয়তো পিহুকে মুক্তি দেওয়ার জন্য। সাদি এগিয়ে আসতে গিয়েও আসলো না, শুধু আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আসি, ফিরতে একটু দেরি হবে। সাদি বের হতেই পিহুও তাড়াহুড়ো করে বের হতে থাকলো। আতিয়া বেগম ভ্রু কুঁচকে বলল, তুই আবার কই যাচ্ছিস?
আমার কোচিং আছে, যেতে হবে আমায়। আচ্ছা শোন, বলো মামুনি। একটা জিনিস এনে দিবি, সাদিককে বলে দে, গিয়েও মনে থাকে না। বলো কি? আসার সময় মোড়ে যে নতুন দোকান হয়েছে বসেছে, ওইখান থেকে কয়েক রকমের আচার নিয়ে আসিস। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছে, বের হওয়ার সুযোগ হচ্ছে না।